বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে বাংলাদেশ তথা ১৯৫টা রাষ্ট্রের ভিতরে যারা প্রবাসী এবং এদেশের খেটে খাওয়া মানুষ, মেহনতি জনতা, মুক্তিযোদ্ধাকামী যারা বেঁচে আছে, আমি আমার অন্তঃস্থল থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের শুক্রবার পবিত্র জুম্মা মোবারক, আমাদের একটি গরিবের হজ দিবস। আজকের যে যেখান থেকে মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন, ঘরে বসে আছেন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি এবং ঘরে বসে আড্ডায় লিপ্ত আছেন, ভালোবাসার আঙ্গিনায় আমি শামসুল ইসলাম সোলজার আপনার ভালোবাসার সিক্ততায় আমি কিছু কথা বলতে চাই এবং প্রতিনিয়ত কথা বলি আপনার পাশে থেকে। আজকের অবশ্যই আমার কথাগুলি আপনারা শ্রবণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলছি। কথা বলছি দেশের রাজনৈতিক সংকট, দেশের প্রেক্ষাপট, দেশের মানুষ অসহায় দিন যাপন করছে, পেপার পত্রিকা প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এবং মানুষ হত্যা হচ্ছে। এক এলাকায় এক ত্রাসের কাছে এক লোক, গ্রামবাসী জিম্মি, প্রশাসন বিভাগের কাছে মানুষ জিম্মি, সর্বোপরি সকলের, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সবার পক্ষে থেকে আমি শামসুল ইসলাম সোলজার কথা বলার চেষ্টা করি প্রতিনিয়ত। ঘটনা রটনা, দেশের ব্যাপারে অশান্তি, অরাজকতা ক্রমশই আমাদের বেড়ে চলছে। নূর আলম খান আমার মামা হয়, তো মামা সুন্দরভাবে কমেন্টগুলি করবে, এমন কমেন্ট করবে না যে মানুষ টোল করবে। এই কমেন্টগুলি ভালোভাবে তুমি সুন্দরভাবে কমেন্ট করার চেষ্টা করবে। আমার মামা খুব রসিক এবং খুব আনন্দ সম্পন্ন ব্যক্তিত্ব এবং সেইভাবে সর্বোপরি জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, অনেক অনেক সময় কিন্তু ফেসবুকে লেখাটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না, কারণ আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ভাই ব্রাদার অনেকে কমেন্ট করে এবং তার নামটা এলোমেলো হয়। আমি এক লাইভে আমার ভাই মনে করে আমি কথা বলছিলাম, কিন্তু সে বলছে যে আসলে আমি আপনার বন্ধু। যাই হোক, এ ব্যাপারে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, যেহেতু ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো আমি কথা বলতেছি ইদানিং কাল, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, সর্বোপরি সর্ব বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা উত্থাপন করার চেষ্টা করি, কারণ এদেশের মানুষের লক্ষ্যে কথা বলতেই হবে। আপনি বলবেন, আপনি আপনার ভাষায় কথা বলবেন, আপনি হচ্ছেন এদেশের একজন প্রতিষ্ঠিত নাগরিক। আমি স্মরণ করছি সেই দিনের ইতিহাসের কথা, আজও ভুলে যাইনি। 23 বছর শোষণ করেছিল পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। শাসনাকালে আমাদের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিল আমাদের বোন,
71 সালে মুক্তিযোদ্ধার সময় আমার সামনে আমার বোনকে পালাক্রমে তারা ধর্ষণই করে নাই, ধর্ষণ করে হত্যা করেছে এই নরপিশাচ। আর সেই রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। আর এই বাংলাদেশ, আপনার এই বাংলাদেশের সর্বোপরি প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে আপনার কথা বলতেই হবে। অনেকে অনেক কমেন্ট করেছে, আমার এক ভাই কমেন্ট করেছিল যে আপনার লাইভে লোক নেই, ভালো, এবং আপনি যার যার ব্যাপারে কথা বলছেন আপনি জানেন তারা কে। পরবর্তীতে আমি তাকে বললাম যে হাসে আর বলে যে এই কমেন্টগুলি পাইলে পরে আমার সবচাইতে ভালো, এনায়েত জয়েন করো। আজকের এনায়েত এনায়েত বলে যে আমি কথা বলছিলাম, সেই এনায়েত হচ্ছে আমার ভাইগনা। ও বিদেশ থেকে এসছে, আমাকে বলেও নাই, দুঃখিত, এবং বলাটা উচিত ছিল যেহেতু আমার ভাইগনা বাংলাদেশে এসছে। তো বোধহয় জয়েন করবে আপনারা, এবং আরও অনেকে আছে যারা জয়েন করছে উপরে আমি দেখতে পাচ্ছি। অবশ্যই তোমরা জয়েন করো এবং আমার এই কথাগুলি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থাকার চেষ্টা করো। ওয়েলকাম এনায়েত হোসেন, ওয়েলকাম। মোহাম্মদ শাহজিয়াদা ভাই জয়েন করছে, আমার লক্ষ্মী কলিজার টুকরা ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে বলতে চাই, দেশের নাগরিকত্ব নিবন্ধনকৃত ভোটার আইডি কার্ডে যখন আপনি দেশের নাগরিক কথা আপনার বলতে হবে। আপনি যেখানে বসবাস করছেন, যেই বাড়িতে, ওই বাড়ির ট্যাক্স দিতে হয় সরকারকে। সিটি কর্পোরেশনে যারা আছেন পানির ট্যাক্স দিতে হয় আপনার, এবং আপনি যে বাড়িতে সিটি কর্পোরেশনে আছেন আপনার ইনকাম ট্যাক্স দিতে হয়। ওয়েলকাম, লাইক কমেন্ট শেয়ার করো। ইনকাম ট্যাক্স দিতে হয়, আপনি ব্যবসা করেন ট্যাক্স দিতে হয়, এবং আপনি যে কারেন্ট ব্যবহার করেন, কারেন্ট বিল নেয়, সর্বোপরি আপনার জমি থেকে আরম্ভ করে সমস্ত সর্ব ব্যাপারে আপনি সরকারকে দিচ্ছেন। কিন্তু সরকার কি করছে, এটাই হলো মূল বিষয়। সরকারের বিরুদ্ধে কথা বললে সরকারের লাগবে কেন? সরকার যদি মনে করে যে বাংলাদেশে একটি পরিবার আমার পরিবার, তারা কি চায়? কিন্তু যদি আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের ভিতরে অশান্তি, দেশে অরাজকতা, এ কথা যদি বলি, আমরা যদি রাস্তায় এই ব্যাপারে আন্দোলন করি, পরের দিন হবে মামলা হামলা, জেলে পুষতে হবে, নয়তো হবে ক্রস ফায়ার, জীবনের তরে শেষ। এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে বাংলাদেশ, চাটুকার বাংলাদেশ। অনেকে বলে আপনি যে কথা বলছেন আপনার সমস্যা হতে পারে। সমস্যা তো হবেই, স্বাভাবিক, কারণ আমি ভালো কথা বললে পরে তো সমস্যা হবেই। কারণ আমি ওই যে গণভবনে থাইল্যান্ড থেকে এসছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিক বলতেছে যে আপনি নির্বাচন করছেন, ওয়েলকাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে ফুলের তোড়া দেয়, ভালোবাসার বাহাবাতে আপনাকে মাথায় করে রাখে। যারা আপনার বিরুদ্ধচারণ করেছিল তারা আজকের বঙ্গভবনে আপনাকে তারা ফুলের মালা দিয়ে বরণ করে তারা আপনার পাশে দাঁড়ায়। আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন, এ হচ্ছে বোকা সাংবাদিক, প্রশ্ন বোকার মতো করছে। প্রধানমন্ত্রী বলছে যে আমি, অন্য আবার বলছে সাংবাদিক আপনি মানবতার মা, মানবতার ফেরিয়ালা, সারা পৃথিবীতে আপনি আন্তর্জাতিক মহলে একজন বিশ্ব নেতা নেত্রী। এই যারা সাংবাদিক তারা আওয়ামী লীগপন্থী, পরিবারতন্ত্রের একটা দালাল। সাংবাদিক ইউনিয়নের ভিতরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সমস্ত দলীয়করণ হয়ে গেছে সারা বাংলাদেশে। আপনি কি ভাবছেন এখন? প্রধানমন্ত্রীর কাছে যদি এইভাবে চাটুকার মতো কথা বলে, তাহলে তো সে ওইভাবেই কথা বলবে। এমনও সাংবাদিক জন্ম হয়নি যে আপনি 6 দিন সফরে ছিলেন, বাংলাদেশে রক্ত ঘামানো ঝরানো টাকা দিয়ে আপনি প্লেনে ভাড়া দিয়ে সেখান থেকে এসেছেন, এবং যে কয়জন গেছে তার সমস্ত খরচ গভর্নমেন্ট থেকে, আমার কোষাগার থেকে গেছে। আমি জানতে চাই এই 6 দিনে কয় ব্যাপারে কয়টা চুক্তি নিয়ে বাংলাদেশে এসেছেন, এইভাবে জবাব দিবেন। তাহলে আপনি হচ্ছেন তাহলে গণতান্ত্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের একজন সুপ্রতিষ্ঠিত একজন গণমাধ্যম কর্মী।
আপনি বলতেছেন আপনি মানবতার মা, আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি যা করছেন আন্তর্জাতিক মহলে একবারে সুন্দর করে পৃথিবীর মানুষ আপনাকে বাহবা দেয়। ভালো, সুন্দর। প্রশ্ন করা উচিত ছিল আজকের তাপদাহ আবহাওয়া অধিদপ্তর থেকে মানুষ জানতে চায় পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে আপনি বলুন। মানুষ জানতে চায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কতগুলা চোর, পাশে একটা ওবায়দুল কাদের এবং পাশে আর একজন বাণিজ্য মন্ত্রী আর একটা দাড়িওয়ালা সালমান এফ রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক, কত হাজার কোটি টাকার মালিক সে নিজে জানে না। এই লুটেরা। আর একটা আছে মতিয়া চৌধুরী, এই পাশে বসে তারা ব্রিফ করছে আর চাটুকার সাংবাদিক তাকে প্রশ্ন করছে। এ হচ্ছে বাংলাদেশ, চাটা বাংলাদেশ। আমি কেন বলছি মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছিল? 23 বছর শোষণ করার পরে শের বাংলায় কেম ফজলুল হক, মাওলানা ভাসানীর নাম আজকে বাংলাদেশে নেই, মুছে গেছে। এরা হচ্ছে দেশ প্রেমিক এবং দেশের নেতা, এরাই হচ্ছে বাংলাদেশের কারিগর। আজকের তাদের নাম নেই। আজকের প্রধানমন্ত্রী ক্ষমতায় শেখ হাসিনা, আজকের জাতির পিতা বঙ্গবন্ধু, আবার বিএনপি আসলে হবে জাতির পিতা জিয়াউর রহমান। এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই যে লুটেরা, চাটুকা, দালাল, আমলা, কামলা ভরে গেছে, তার মানে হচ্ছে গণভবনে এই সাংবাদিকের প্রশ্ন করছে, ওটা ভিডিও ফুটেজ নিয়ে এসে তারপরে সেখান থেকে হবে কোটি কোটি টাকার মালিক। কারণ অনেক লোক চিন্তা করবে যে আই হায়, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, তাহলে কত বড় মাপের সাংবাদিক, কত বড় মাপের বোদার বাল, উনি এভাবে হচ্ছে, তাইলে উনি যা চায় তাই দিয়ে দাও। কোনো ফ্যাক্টরির ভিতরে ওই সাংবাদিক গেলে সাংবাদিককে ভিডিও ফুটেজ দেখবে, বলবে যে আপনার অবৈধ কিছু আছে, সে বলবে যে যান এখান থেকে আপনি 10 লাখ নিয়ে যান। এ হচ্ছে চাটুকার দেশ। এই চাটুকার দেশে আজকের আপনার অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সামনে এগিয়ে আসতে হবে, সাহস জুগিয়ে। যেমন করে জাতীয় পার্টির একটি লুচ্চা স্বৈরাচার, এদেরকে প্রতিহত করে আমরা সামনের দিকে এসেছিলাম, ঠিক তদ্রূপ আমাদের সামনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা রাজার ছেলে রাজা। আপনি যে জীবন দিতেছেন রাজপথে, আপনি যে জীবনটা উৎসর্গ করে দিলেন, আপনি তো কিচ্ছু না। আমার কথায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আমাকে মারবেন, ধরবেন কেন? আমি এই জন্য বলতে চাই যে অধিকার আদায়ের লক্ষ্যে এই পরিবারতন্ত্রের লাথি মেরে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যা আছে, ইসলামী ঐক্যজোট, হুজুরদের কতগুলা পার্টি আছে, এগুলাও পীরের ছেলে পীর হয়, নায়েবে আমির হয়। আপনি মুরিদ, আপনি কিচ্ছু না। আসুন সম্মিলিতভাবে সকলে, আমি শামসুল ইসলাম সোলজার, ঝাঁপিয়ে পড়ি। সাদ্দাম ওয়েলকাম। সাদ্দাম প্রতিনিয়ত জয়েন করে, লাইনে থাকে সবচেয়ে ভালো। সাদ্দামের জন্য স্পেশালিস্ট ভাবে ধন্যবাদ, এবং সর্বোপরি ভালো থাকবে সবাই যারা জয়েন করছে। আরো অনেক উপরে আছেন, তারা জয়েন করুন। কারণ অনেকে বলে যে আপনার লাইভে লোক নেই, দুঃখ পাই, কষ্ট পাই। ভাই, লাইভের ভিতরে যদি সাকিব আল হাসান একটা ভিডিও, একটা অ্যান্ড্রয়েড সেট কোন জায়গায় ফেলে দিল, সেখানে কোটি কোটি ফলোয়ার, ওর ভিতরে কি আছে, কি আছে? খোদার কসম দিয়ে বলতে পারি ভাই, আজও পর্যন্ত ক্রিকেট খেলার ভিতরে আমি টাকা দিয়ে আমি ক্রিকেটের গ্যালারিতে আমি যাইনি। খোদার কসম, মায়ের দুধের কসম দিয়ে বললাম, যাইনি। 60 বছর বয়স আমার, যাইনি। আজকের কোন সিনেমা হলে আমি যাইনি। তবে হ্যাঁ, সিনেমা হলে গিয়েছিলাম। আদর্শ সংস্কৃতি যখন বাংলাদেশে ছিল, 71-এর পর যখন ভালো ছবি নির্মাণ হতো সাদা কালো, আমার মনে আছে চাউল বিক্রি করে ছোট সময় ঝালকাঠিতে পলাশ সিনেমা হলে ছবি দেখতাম, আনন্দ ছিল। আর এখন সিনেমা হলের ভিতরে অর্ধউলঙ্গ, এই অর্ধউলঙ্গ নর্তকী পাড়া, বেশ্যা পাড়া, খানকি পাড়া, প্রস্টিটিউট পাড়া, আর এই সব পাড়াদেরকে যারা জায়গা দেয় তারা হচ্ছে বাংলাদেশের জঘন্যতম একটি পলিটিশিয়ানরা। ওখানে শিল্পী সমিতির নামে একটা নির্বাচনের একটা কলঙ্ক, অর্ধুলঙ্গ। আজকের তারা পরিমণি, পালমণি, মাহিয়া মাহি
যে অপকর্ম করছে, আর এরা যদি লাইভে আসে তাহলে ফ্যান ফলোয়ারের অভাব থাকে না, ফ্যান ফলোয়ারের অভাব থাকে না। আজকের এই শুক্রবার দিন আমি বলছি, আমি আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, চোখে পানি আসছে, আমি বলছি দেশের ব্যাপারে কথা বলতে হবে। ভাই আপনার তো লাগে না, আমার লাগে, আমি রাজনীতি করি, আমার লাগে। হত্যা যারা হয়, যারা মারা যায়, কারাগারে জীবন দিতেছে, মরে যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই। 24 ঘন্টা আমি আপনাদের কাজে নিয়োজিত। কিছুদিন আগে আমার এলাকায় এক ড্রাইভার সাগর নামে, ওখানকার ছায়দাবাদে এসে হানিফ পরিবহন চালায়, সিএনজির সাথে ধাক্কা লেগে রাত 3টায় আমাকে ফোন দিল। পুলিশ ধরল, যাত্রাবাড়ি থানা যারা ডিউটিরত অবস্থায় তাকে ধরলো। ধরার পরিপ্রেক্ষিতে সেই সিএনজিওয়ালা নেই, অথচ তার কাছ থেকে 2500 টাকা মেহেদি নামে সাব ইন্সপেক্টর তার কাছ থেকে নিছে। প্রত্যক্ষ প্রমাণ, যাত্রাবাড়িতে মেহেদি তার কাছ থেকে সেই শ্রমিকের কাছ থেকে, একটা ড্রাইভার কাছ থেকে 2500 টাকা নিল। তারপরেও আমি ফোন দেওয়ার পরেও যে আমি বললাম যে ভাই আমি একজন সাংবাদিক, আমি বলছি ও গরিব মানুষ, নিত্যন্ত তোর কাছ থেকে টাকাটা নিয়েন না, কিন্তু নিয়ে গেছে। এই ব্যাপারে কথা বলবেন না কেন ভাই? আপনি যান, বাংলাদেশের মানুষদেরকে বলছি, আপনি কোন এলাকায় বসবাস করেন, আপনার থানায় আপনি যান না, ওসি সাহেবের সাথে কথা বলতে পারেন কিনা দেখেন। ভাই পারবেন না, আমার এই কথা শুনবেন না, কথা শুনবেন ওই সব স্টুপিড ননসেন্স গবেট যারা কথা বলতে পারে না, সংসদে হাসি ঠাট্টা বিদ্রুপের মতো মানুষকে ধিক্কার মারে, তাদের কথা শুনবেন। প্রিয় দেশবাসী, আসুন সম্মিলিতভাবে সকলে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার হাতকে শক্তিশালী করবেন। আর চামচামি করে বেঁচে থাকতে চাই না। পরিবারতন্ত্রের গোলামি জিঞ্জির সর্বোপরি এগুলি টেনে আর বেঁচে থাকতে চাই না। আমরা নির্যাতিত, নিষ্পেষিত। আজও পর্যন্ত সিটি কর্পোরেশনে যারা আছেন, কমিশনার দেখেননি। আজকের যে উপজেলা নির্বাচন চলে, এমনি মাহবুব ওয়েলকাম, মামাতো ভাই জয়েন করছে, ওর জন্য দোয়া করবেন, ও যেন দেশে আসতে পারে, ওর জন্য দোয়া রইল। ওয়েলকাম মাহবুব, আমার লাইভটাকে শেয়ার করে দিবে। প্রতিনিয়ত আজকের লাইভের ভিতরে একটু লোক পাচ্ছি আমি, আমার এই কথাগুলা তারা নিচ্ছে। আজকের এখানে অর্ধলাঙ্গ দিয়ে আমি ডান্স করলে অনেক লাইভ, অনেক লোক হয়। সেক্সুয়াল বিষয় নিয়ে যদি এখানে কোনো নর্তকী এনে আমি এখানে ডান্স করি, তাহলে আমার ফ্যান ফলোয়ারের অভাব থাকে না। এটা ভুল। আপনাদের আসতে হবে, কথা বলতে হবে, এবং সর্বোপরি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা আমার পেজটিকে ফলোয়ার বাড়িয়ে এই কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে দেশের স্বার্থে। কি হচ্ছে? সর্ব জায়গায়, সর্বটি জায়গায় মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। আজকে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে তারা ভোট চায়। আমি দেখি মিছিল, মিটিং হয়। আমাদের নলসিটিতে 3 জন ক্যান্ডিডেট, জি কে মোস্তাফিজ সাহেব, তসলিম চৌধুরী এবং আর একজন হচ্ছে সেলিম। শ্রদ্ধা করি, ওনারা 3 জন আওয়ামী লীগের, স্বতন্ত্র নেই, বিএনপি নেই, 3 জন। ঝালকাঠিতে আরিফ সাহেব, সুলতান আহমেদ এবং একজন চেয়ারম্যান। টোটাল সর্বোপরি ওখানে বোধহয় 4 জন, ভাইস চেয়ারম্যান সহ, ডালিয়া সহ মোটামুটি 4 জন। প্রায় মোটামুটি নলসিটি, ঝালকাঠি তারা নির্বাচন করছে এবং ভোটাধিকার প্রয়োগ করার লক্ষ্যে তারা বিভিন্ন রকমের এলাকায় যে মানুষের উন্নয়ন কর্মকাণ্ডের উপরে তারা বক্তৃতা দিচ্ছে যে আপনারা ভোট দেন। আমি দেশবাসীকে বলতে চাই, এই ভোটের সময় নেতাদেরকে দেখবেন, ভোট যখন আপনার শেষ, আপনার নেতাও শেষ। আর আমি কন্টিনিউয়াস বাংলার মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি। আমার মোবাইল ফোন থাকবে, যেই কোনো সমস্যা আমাকে বলবেন, আমি আপনার পাশে হাজির হব, ফোনের মাধ্যমে কথা বলবো। প্রিয় দেশবাসী, আজকের রাজনীতি সংকট নিরসনে আমাদের এগিয়ে আসতে হবে। আপনারা জানেন যে লাইভটি আমি করেছিলাম এই যে মামুনুল হক, অনেক কথাই বলেছিলাম। এই মামুনুল হক
এই হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক তারা সংগঠন নয়। এই হেফাজতে ইসলাম হচ্ছে ইসলামকে একটি হেফাজত করার জন্য সার্বিকভাবে যেগুলি দরকার হয় সেগুলি তারা করে। কারণ জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন পৃথিবীর প্রতিটি হৃদয়ের মানুষের স্পন্দন। ওনার বিরুদ্ধে যদি কটূক্তি করে আমেরিকা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু মুসলিম কান্ট্রিগুলি সব নামিয়ে পড়ে। সেই জন্য একটি হেফাজতে ইসলাম ঠিক তদ্রুপ একটা সংগঠন। এই আল্লামা মামুনুল হক এবং উনি বেরিয়েছে। আমি ওনাকে বলতে চাই যে রাজনৈতিক বিষয়টা এমন একটা জিনিস, এগুলি হুটহাট বড় বড় কথা বলে আপনি কিছু করতে পারবেন না। ঠান্ডা মস্তিষ্কে আপনার আঘাত হবে। আপনি যদি বের হওয়ার পরে ব্রিফ করেন, সংগঠনকে বলেন যে তোমরা শান্ত থাকো, যে কোনো জিনিস আস্তে আস্তে করতে হবে, ওয়েলকাম দ্যাটস। কিন্তু যদি আবার কোনো রকম উচ্ছৃঙ্খল বা কোনো রকম দেশের বিরুদ্ধে আপনি কথা বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার মামলা আবার রেডি, আপনার কিন্তু আবার কারাগারে যেতে হবে। সত্যি কথা আপনি বলতে পারবেন না। এই পরিবারতন্ত্রের ভিতরে সত্যি কথা বলার কোনো স্কোপ নেই। এই জন্য আসি সবাই মিলে সকলে আজকের আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যাই, সেই লক্ষ্যেই আজকের আমি প্রতিনিয়ত আমি আপনাদের কাছে লাইভ এসেছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জুলুম, অত্যাচারে, নির্যাতনে শিকার হচ্ছে। যখন আমাদের মুসলমান ভাইরা, যখন ফিলিস্তিনের মুসলমানদের কাছে মায়ের সামনে, মার সামনে মেয়ে যখন দুধ খায় মায়ের স্তন থেকে, তখন যেইভাবে টর্চার করে, যেই বোমাগুলি তাদের উপরে নিক্ষেপ করা হয়, এবং বাচ্চাটা যখন তিলে তিলে মারা যায়, এর পরেও কি মুসলমানরা তোমরা ঘরে থাকতে পারো? মুসলিম কান্ট্রির ভিতরে আজকের একতা নেই, মুসলমানদের ভিতরে একতা নেই। জর্ডানের মতো মুসলিম কান্ট্রি ইসরায়েলের পক্ষ নেয়, লজ্জা লাগে। আজকের মুসলিম কান্ট্রিও বলছে ইরানের পক্ষে আছে, থাকবে না। চ্যালেঞ্জ জাতিসংঘে আমেরিকা এখন বর্তমানে গুলি চাল ইসরায়েলকে উস্কানি দিয়েছে, ইরানের সাথে গ্যাঞ্জাম বাঁধুক। অনেক মুসলমানই ইরানের পক্ষে থাকবে না। এবং এই মুসলিম কান্ট্রিগুলা ইউরোপীয় ইউনিয়ন কনভার্টেড করে তারা তাদের পক্ষে নিয়ে যে ইরানকে ধূলিসাৎ করবে। চ্যালেঞ্জ যেরকম ইরাক করেছে। আমাদের ভিতরে কোনো একতা নেই এই সম্মত রাখার জন্য হেফাজতে ইসলাম, কিন্তু সেই হেফাজতে ইসলামটাকে আজকে টুকরা টুকরা হয়েছে নিজেদের ভুলের কারণে। নিজেদের ভুলের কারণে ইসলামকে বিনষ্ট করে দিয়েছে এই অপদার্থ কিছু স্টুপিড ননসেন্সরা। আপনি দেখুন, আজকের কোন ওয়াইজ যারা বক্তৃতা মঞ্চে বক্তব্য দেয়, তারা টাকার বিনিময় স্টেজে উঠে তারপরে সারেগামা পাদানিস অর্থাৎ দেশের ব্যাপারে যে কোনো ওয়েতে কিন্তু সে সেইভাবে পুঁতি গাচ্ছে। অর্থাৎ কিভাবে কোন কোয়ালিটিতে আজকের মুসলিম কান্ট্রি একত্রিত করা মানুষদেরকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, সেই জিনিস, সেই ব্রেন কিন্তু তাদের নেই। একে অপরের ভিতরে কটূক্তি করছে। এই যে কুয়াকার আছে একটা, তারপরে আজহারিনা খাজারি আছে একটা, এই ওয়েস গুলা, এই যে চরমনাই আছে একটা, এই বিভিন্ন এই হুজুরগুলা যদি এক হইতো, তাহলে ইসলামের একটি সুন্দর আদর্শ বাংলাদেশে নিহিত হতো। কিন্তু এরা হতে পারছে না, হবেও না। আব্বাসী সাহেব আছে একটা, গভর্নমেন্ট ভাই, আপনারা কেন এদেরকে দাওয়াত দিয়ে আপনার এলাকায় নিয়ে এসে এদেরকে আপনারা সেইভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের সমস্ত আপনারা তাদেরকে সম্মান বাড়িয়ে দেন কেন? কি প্রয়োজনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইরশাদ ফরমান যে তুমি যাহা জানো আর একজনকে তাহা শিখাইয়া দাও। তার ইসলামের দাওয়াত দেয়, ইসলামের বিনিময়ে টাকা নেওয়া, ইসলামের বিনিময়ে মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা নেওয়া। আমি স্পষ্ট একটা ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখবেন। চমড়াই পিসাব শিশু বাচ্চাদের কাছ থেকে পর্যন্ত টাকা নেয়, 10 টাকা 5 টাকা করে টাকা দেয়, আর
টোপলার মধ্যে ভরে, টাকা দেয় আর টোপলার ভিতরে ভরে। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা হয়। জাতির কাছে যখন এই ভিডিও ফুটেজ যায় তখন লজ্জা লাগে। এদের ভাই এদের যে পীর মুরিদি ব্যবসা, কারণ ইসলামটাকে তারা ব্যবসা করে করে আজকের পুঁজি করে এই গভর্নমেন্টকে ওইভাবে তারা কিন্তু কোনো কিছু টলকাতে পারছে না, তাদের ভিতরে কোনো একতা নেই এবং তারা যার যার মতে করে ইসলাম প্রচার করার জন্য সামনের দিকে এগ্রি হচ্ছে। দেশবাসীকে বলতে চাই যে আমরা মুসলমান, সব ঠিক আছে, আমরা পারফেক্টলি মুসলমান। যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান, বিএনপি করে যারা মুসলমান, যারা হুজুর আছে তারা বলে আল ওয়ারিসাতুল আম্বিয়া, আমরাই শুধু নবীর ওয়ারিস, আর কেউ নয়, আমরা শুধু জানাজা দিতে পারবো। আজকে থেকে চ্যালেঞ্জ করেন, আপনি কোরআন শরীফ পড়েন, তরজমা করেন, শারে নজুল করেন, বিশ্লেষণ করেন, আপনার বাচ্চাকে মাদ্রাসা দেন, তাহলে আপনার হুজুর প্রয়োজন হবে না। কেন হুজুর ধরছেন? 5টা ছেলে, একটা ছেলে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, হুজুর দরকার নেই আর আপনার। আপনি কিছু বুঝবেন, কোরআন পড়েন, আপনি কিছু নামাজ পড়েন, আপনি মসজিদে যান, আপনি দাওয়াত দিয়ে সে ইসলামকে এইভাবে আপনি টাকা দিয়ে আজকের ব্যবসায় পরিণত করবে এইসব হুজুরদেরকে আপনি কেন তাদেরকে জায়গা দিচ্ছেন? এক কথাটা বলছি এই জন্য আজকের এই পরিবারতন্ত্র শুধু ইসলামের ভিতরেও ঢুকে গেছে। ওই যে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, আর আমাদের মতো এই সহজ সরল মনের কিছু মানুষ আজকের এই তাদের কথার ফুলঝুরিতে পড়ে তাদেরকে সুন্দর হাইলাইটস করে আজকে তারাই হচ্ছে কোটি কোটি টাকার মালিক। যেমনটা আমার কেউ নেই, আমার মা নেই, বাপ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, 10 টাকা দামের চাউল, প্রত্যেক ঘরে ঘরে এক একটা করে চাকরি, সুন্দর ভাষায় কথা বলে আজকের ক্ষমতায় এসে দেখছেন পরিবেশ পরিস্থিতিটা কি। 21 বছর পরে ক্ষমতায় আসার পরে এখন আবার মনে করছেন যে বিএনপি আসলে পরে বিএনপি ভালো। ওটা এর চাইতেও খারাপ, জঘন্য। কারণ এই বিএনপির মাথাটাই হচ্ছে পরিবারতন্ত্র, আর আওয়ামী লীগের মাথাটাই হচ্ছে পরিবারতন্ত্র। জামাত ইসলামী বাংলাদেশের সমস্ত অবকাঠামো কতটুকু আছে আপনারা জানেন, এবং জাতীয় পার্টিতে এটা কোনো দলই নেই বাংলাদেশে, এটা হচ্ছে আর এক লুটেরা। তুমি 14 দল সমন্বয়ে তুমি আওয়ামী লীগের পক্ষে ছিলে, আর তুমি বক্তৃতা মঞ্চে জিএম কাদের এবং চুন্নু, ওই যে আপনার কিশোরগঞ্জের বড় বড় গাল গপনেওয়ালা বলে এই আওয়ামী লীগ চায় না যে বাংলাদেশে কোনো দল থাকুক। ভাই জুতা আছে না আপনার পায়ের, জুতা দিয়া এদেরকে রাস্তায় পাইলে এই গেলে একটা, ওই গেলে একটা, দুই গেলে দুইটা দিবেন, কারণ এরা রাজনীতি নামের কলঙ্ক। ভাগে বনে না বিধে আওয়ামী লীগ এখন খারাপ। তুমি যে গেছিলা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসছো, আবার 3 দেশ তাকে ক্ষমতায় নিয়ে এসছে। তুমি জাতির কাছে খোলা কথা বলো, তুমি তাদের নির্বাচনে গেছো, এখন বলতেছো মানে তুমি বাস দিয়ে, আর এখন তুমি বলতেছো ও যে যে কি আমরা আমাদের নির্বাচনে যেতে বাধ্য করেছে, আমরা সেভাবে গিয়েছি, আর তারা চায় না যে কোনো দল থাকুক। লজ্জা লাগে না তোদের? জাতির কাছে যখন এইসব কথা বলিস, এই বাস্টার, এই জাতীয় পার্টির বাস্টার, তোরা যখন এই কথা বলিস তোদের লজ্জা নাই, শরম নাই, ঘৃণা নাই? একই দলে থাকতেছিস, 3 টার্ম পর্যন্ত ছিলি, আবার তাদের বিরুদ্ধে কথা বলিস, তোকে তো লজ্জা থাকা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সেই বঙ্গবন্ধুর কন্যা, তো বাঙালি কে কোন ধরনের সেটা সে জানে, কারণ সে নিজে বলে যে আমি রিফিউজি ছিলাম, আমি কাজ করে খেয়েছি বিদেশের বাড়িতে, জার্মানিতে। 75 সালের আমার বাপ যখন নির্মমভাবে হত্যা হয়েছিল তখন আমি ভারতে ছিলাম। আমি মানুষ দেখলে সারা পৃথিবীর সাদা চামড়া, কালা চামড়া, সব চামড়া দেখে দেখে অভ্যস্ত হয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি এসেছি। আমি বাঙালি চিনি, বাঙালি যে কত বড় মাদারচোদ আর বাস্টার্ড সান, এগুলো আমি চিনি। দেশের রাজনীতিবিদ, এদের কলা দিয়ে 3টা রাজনীতিবিদ পালা যায়। আজকের ধাক্কা দেবো, লাথি মারবো, পরের দিন ডাকবো আবার হাজির, নিপ্পন হাজির। আমি এদেরকে চিনি। আর এই মাদারচোদ কুলাঙ্গারকে কিভাবে শায়েস্তা করতে হয় আর কাকে আনতে হয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করে জানে। ভাই, আজকের একই প্ল্যাটফর্মে জামাতের সাথে, বিএনপির সাথে, জাতীয় পার্টির আন্দোলনের সময় আপনারা দেখেছেন, আবার যখন তারা ক্ষমতায় এসছে
আবার তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে। আবার যখন বিএনপি আসবে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধীকে বেছে বেছে তাদেরকে আবার ফাঁসি দিবে। এটা কি দেশ হতে পারে নাকি? এটা কি দেশ? দেশ ঠিক আছে, দেশ স্বাধীন করেছিলাম, তাও ঠিক আছে। আজকের সেক্টর কমান্ডার অফ চিফ কর্নেল ওসমানীর মাধ্যমে প্রত্যেকটা কমান্ডারকে যেভাবে দেশের জন্য উদ্বুদ্ধ করেছিল, তাও ঠিক আছে। বাঙালি জাতি 23টি বছর শোষণ হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, তাও ঠিক আছে। কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা যা দেখি, স্বাধীনতার পর থেকে আজকের যে ভাইরাস ঢুকে গেছে, এই ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস আপনার পাশে আছি, আপনার পাশে আছি, আপনার পাশে আছি। এবং আপনার পাশে থেকে অধিকার আদায়ের লক্ষ্যে দেশের কৃষক, মেহনতি জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের নতুন আঙ্গিকে গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করে আজকের রাজপথে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই রাজপথে আন্দোলন করতে হবে। প্রিয় দেশবাসী, আজকের শুক্রবার পবিত্র দিন এবং বাসায় আছেন এবং আপনাদেরকে আমি ডিস্টার্ব করছি, যে যেখান থেকে পড়েন আমার লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং উপজেলা নির্বাচন বাংলাদেশে আপনারা সমসাময়িকভাবে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনার নির্বাচনে ভোট দিতে যাবেন এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। বর্তমান অবস্থা প্রেক্ষাপট আমি সেটাই বললাম, পরিবারতান্ত্রিক আদর্শে এখন বর্তমানে যেটা চলছে। এবং সর্বোপরি আপনাদের অধিকার আদায়ের কথা বলার চেষ্টা করি এবং সতর্ক থাকবেন, সজাগ দৃষ্টিতে সবসময় থাকবেন, ভালো করে আপনি চলবেন, পথঘাট দেখে শুনে। প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আজকের শুক্রবার দিন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের ভালোবাসায় সিক্ততা অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।